আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে একটি ধারাবাহিক আলোচনার 18তম পর্বে, কোম্পানিজ অ্যাক্ট 1994-এর। প্রিয় দর্শক, আপনি কি কোনো সোশ্যাল ক্লাব বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মেম্বার? ধরুন, তুচ্ছ কোনো ঘটনায় ক্লাব কর্তৃপক্ষ হঠাৎ করে আপনার মেম্বারশিপ বা সদস্যপদ আজীবনের জন্য বাতিল করে দিল। তখন আপনি কি করবেন? কোথায় যাবেন? সিভিল কোর্টে নাকি হাইকোর্টে? আজ আমরা কোম্পানিজ অ্যাক্ট 1994-এর সেকশন 43-এর একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট নিয়ে আলোচনা করব। এই জাজমেন্টটিতে এই বিষয়টা নিয়ে একটা চমৎকার সলিউশন চলে আসছে। প্রিয় দর্শক, মামলাটি হচ্ছে দেলোয়ার খান ভার্সেস রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি ফার্মস অ্যান্ড কোম্পানিজ। এই মামলায় মহামান্য হাইকোর্ট ডিভিশন আসলে দেখিয়ে দিয়েছেন যে সোশ্যাল ক্লাবগুলো তাদের ইচ্ছেমতো ক্ষমতা ব্যবহার করতে পারে না এবং রেকটিফিকেশন অফ রেজিস্টার বা রেজিস্টার সংশোধনের মাধ্যমে কিভাবে একজন সদস্য তার হারানো সম্মান এবং সদস্যপদ ফিরে পেতে পারেন সেই বিষয়ে কিন্তু আলোকপাত করা হয়েছে এই জাজমেন্টে। আসলে আজকের আলোচনায় আমরা আসলে জানব ঘটনার পেছনের কাহিনী কী ছিল অ্যাকচুয়ালি, আর বিজ্ঞ আইনজীবীরা এই মামলায় কী আর্গুমেন্ট করেছিলেন আর কোন আর্গুমেন্টের উপর ভিত্তি করে এই মামলার জাজমেন্টটা হয়েছে। আসলে আদালত কেন ক্লাবের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন সেই বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর মামলার যে ফ্যাক্ট সেটা যদি আমরা একটু আলোচনা করি প্রিয় দর্শক, প্রথমে ঘটনার একটু গভীরে যদি আমরা যাই, যে পিটিশনার যিনি ছিলেন তিনি চট্টগ্রামের বিখ্যাত চিটাগাং সিনিয়র্স ক্লাব লিমিটেডের একজন পার্মানেন্ট মেম্বার ছিলেন। ঘটনাটি ঘটে আসলে 2013 সালের 23 আগস্ট ভোর 4:30টার দিকে। আসলে ক্লাবের অডিটোরিয়ামে পিটিশনকারী যিনি ছিলেন অর্থাৎ পিটিশনার এবং অন্য দুইজন সদস্য যারা আছেন তাদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা একটু অল্টারকেশন হয়, অর্থাৎ মারামারির মতো একটা অবস্থা তৈরি হয়। ঘটনার সময় কিন্তু ক্লাবের প্রেসিডেন্টও সেখানে উপস্থিত ছিলেন প্রিয় দর্শক, সেটা ছিল একটা ফ্যাক্ট। অভিযোগ উঠে যে পিটিশনার আছেন তাকে জনৈক ব্যক্তি আঘাত করেন এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তির নাক দিয়ে রক্তক্ষরণ হয়। পরবর্তীতে পিটিশনার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান, কিন্তু পরবর্তীতে যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন সংশ্লিষ্ট ক্লাবে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ক্লাব কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে এবং 2013 সালের 2 নভেম্বর ক্লাবের যে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন আছে সেটা 9(a) এবং রোমান 4 অনুচ্ছেদ অনুযায়ী দেলোয়ার খানের সদস্যপদ বা মেম্বারশিপ চূড়ান্তভাবে টার্মিনেট করে দেয়। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে একই ঘটনায় জড়িত অন্য সদস্য যিনি আছেন তাকে মাত্র 5 বছরের জন্য সাসপেন্ড করা হয় এবং পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু যিনি পিটিশনার তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এই যে একটা বৈষম্য এবং সদস্যপদ বাতিলের বিরুদ্ধেই কিন্তু তিনি মহামান্য হাইকোর্টে কোম্পানিজ আইনের আসলে 43 ধারায় মামলা দায়ের করেন। আসলে লিগ্যাল প্রভিশনগুলো কী ছিল এই মামলার ক্ষেত্রে সেগুলো নিয়ে যদি আমরা একটু আজকে আলোচনা করি প্রিয় দর্শক। এখন প্রশ্ন হলো যে সদস্যপদ বাতিল হলে কোম্পানিজ অ্যাক্টের সেকশন 43-তে কেন আসতে হবে? সাধারণত আমরা মনে করি যে রেকটিফিকেশন অফ রেজিস্টার বা রেজিস্টার সংশোধনে শুধুমাত্র শেয়ার বা মালিকানা সংক্রান্ত ঝামেলার জন্য আসতে হয়, কিন্তু আদালত এই রায়ে স্পষ্ট করেছেন যে যখন কোনো ক্লাব কোম্পানি হিসাবে রেজিস্টার্ড হয়, সেটা লিমিটেড বাই গ্যারান্টি, তখন তাদের মেম্বারদের একটি রেজিস্টার মেনটেন করতে হয়। এটা আইনে সুস্পষ্ট। যদি কোনো সদস্যর নাম সেই রেজিস্টার থেকে উইদাউট সাফিসিয়েন্ট কজ, যদি যৌক্তিক কারণ ছাড়া যদি বাদ দেওয়া হয়, তবে সেকশন 43 সাবসেকশন 1(a) ধারা অনুযায়ী কিন্তু তিনি মহামান্য হাইকোর্টে প্রতিকার চাইতে পারেন। আদালত এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যাখ্যা করেছেন। রেসপন্ডেন্ট বা ক্লাবের পক্ষে যেটা দাবি করেছিল যে এটি একটি দেওয়ানি বা সিভিল ম্যাটার, তাই এটি সিভিল কোর্টে যাওয়া উচিত, কিন্তু আদালত বলেছেন যে যদিও সিভিল কোর্টের জুরিডিকশন আছে, কিন্তু কোম্পানিজ অ্যাক্টের
সেকশন 43 সাবসেকশন 3 হাইকোর্টকে কিন্তু টাইটেল বা সত্ত্ব নির্ধারণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে। তাই হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত দিতে সম্পূর্ণ সক্ষম। এখন প্রিয় দর্শক, যে বিষয়টা তে আমরা আসছি সেটা হচ্ছে যে লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পার্টিস তারা কী আর্গুমেন্ট এখানে দেখিয়েছিলেন মামলাগুলোতে। আসলে পিটিশনারের পক্ষে বিজ্ঞ আইনজীবী যেই যুক্তিগুলো আর্গুমেন্টগুলো দেখিয়েছিলেন সেটা হচ্ছে যে আসলে ফোরামের অভাব, অর্থাৎ ক্লাবের যে গঠনতন্ত্র আছে, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন যেটা বলা আছে, একবার সদস্যপদ বাতিল হলে আর আপিল করার সুযোগ নেই, এখানে সুস্পষ্ট বলা আছে। তাই হাইকোর্ট ছাড়া তার যাওয়ার আর কোনো জায়গা নেই, অর্থাৎ কোনো ফোরাম নেই। আর দ্বিতীয় যে আর্গুমেন্ট ছিল যে এখানে ডিসক্রিমিনেশন করা হয়েছে, একই ঘটনায় আরেকজন ব্যক্তিকে মেম্বারকে 5 বছরের জন্য সাসপেনশন দিয়েছে, পরে আবার মাফ করে দেওয়া হয়েছে। আর যিনি পিটিশনার তাকে সারা আজীবনের জন্য টার্মিনেট করা হলো। এটি সংবিধানের একটি সমতা, যে একটা ইকুয়ালিটির যে প্রিন্সিপাল আছে সেটার লঙ্ঘন ওনারা বলেছেন। প্রাকৃতিক ন্যায় বিচার অর্থাৎ ন্যাচারাল জাস্টিসের কোনো সুযোগ দেওয়া হয়নি, তাদেরকে কোনো রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এই বিষয়গুলো ছিল ওনাদের আর্গুমেন্ট। আর রেসপন্ডেন্টের পক্ষে অর্থাৎ ক্লাবের পক্ষে সেটা ছিল একটা গুরুতর অসদাচরণ। এই কারণে যেহেতু ক্লাবের ভিতরে মারামারি করেছেন এবং রক্তপাত ঘটিয়েছেন, যা গ্রোস মিসকন্ডাক্ট, তাই তারা ক্লাব তার ক্ষমতা বলেই তাকে বহিষ্কার করেছে, এটা ছিল তাদের আর্গুমেন্ট। আর মেইনটেনেবিলিটির ক্ষেত্রে ওনারা বলেছেন যে এটি একটি প্রশাসনিক সিদ্ধান্ত, এটি রেকটিফিকেশন অফ রেজিস্টারের আওতায় পড়ে না, তাই এই পিটিশনটি মহামান্য হাইকোর্টে চলাই উচিত না। আর মহামান্য আদালতের যে পর্যবেক্ষণ ছিল এবং রায়ের যে মূল বিষয়টা ছিল, সেটা জাজমেন্টের যে অ্যানালাইসিসটা ছিল, সেটা হচ্ছে যে এই মামলায় অত্যন্ত গভীর কিছু পর্যবেক্ষণ ওনারা দিয়েছেন। রায়টি আসলে আমাদের জন্য একটি আইনি শিক্ষার দলিল হিসাবে ব্যবহৃত হতে পারে। কারণ সদস্যপদ রেজিস্টারের ধারণাটা কি সে সম্পর্কে অনারেবল কোর্ট যেটা বলেছেন, যদিও 43 ধারায় শেয়ার শব্দটি নেই, কিন্তু সাধারণ মানুষের ধারণা এটি শুধু শেয়ারের জন্য, কিন্তু না, গ্যারান্টি দ্বারাও কিন্তু সীমাবদ্ধ কোম্পানি যেমন ক্লাবের ক্ষেত্রে মেম্বারশিপ রেজিস্টার থেকেই নাম কাটা হয়, তাই এটি 43 ধারার আওতাভুক্ত। এটি আরেকটি হচ্ছে বিবেচনামূলক যে ক্ষমতার অপব্যবহার, সেটা ডিসক্রিশনারি যে পাওয়ার আছে সেটার অপব্যবহার করা হয়েছে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এখানে এটি যে আদালত বলেন যে ক্লাবের শাস্তির বিধান থাকলেও কোনো অপরাধে কী শাস্তি হবে বা কোন অপরাধে কী ধরনের শাস্তি দেওয়া হবে তা নির্ধারণ করা বা নির্দিষ্ট করা ছিল না। এই অবস্থায় ক্লাবকে কী করতে হবে, একটা রেশনাল এবং জুডিশিয়াস হতে হতো, অর্থাৎ যৌক্তিক এবং ন্যায়সঙ্গত হতে হতো। এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আদালত পর্যবেক্ষণে আরও যেটা উল্লেখ করেছেন যে ঘটনায় 3 জন জড়িত ছিলেন, কিন্তু 3 জনই কম বেশি এটার জন্য দায়ী, অথচ যিনি অভিযোগকারী তিনি কোনো শাস্তিই পেলেন না। তাহলে আরেকজন ব্যক্তি যিনি আছেন উনি পেলেন হচ্ছে লঘু শাস্তি, আর যিনি পিটিশনার আজকের তিনি পেয়েছেন সর্বোচ্চ শাস্তি বা আজীবন বহিষ্কার। আদালত আরও বলেন যে এই সিদ্ধান্তটি হার্স হয়েছে এবং ল্যাক অফ আপনার জুডিশিয়াস মাইন্ড অ্যাপ্লাই করা হয়েছে। ন্যাচারাল জাস্টিসের কোনো সুযোগ দেওয়া এখানে আসলে হয়নি, অর্থাৎ যিনি সংশ্লিষ্ট তার যার গ্রিভেন্স আছে তাকে আসলে কোনো রকম কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি। আদালতের নথিপত্র আসলে দেখে যেটা বোঝা যায় যে তদন্ত কমিটি পিটিশনারকে অভিযোগ খণ্ডন করার বা সাক্ষীদের জেরা করার যথাযথ সুযোগ দেয়নি, যা এটা ন্যায় বিচারের ন্যাচারাল জাস্টিসের আসলে পরিপন্থী। ফাইনাল যেই ভার্ডিক্ট অনারেবল কোর্ট দিয়েছেন সেটা হলো যে সব যুক্তিতর্ক শেষে আদালত যে রায়টা দিলেন সেটা হচ্ছে যে মহামান্য আদালত 2013 সালের 2 নভেম্বরের সেই বহিষ্কার আদেশ যেটা আছে সেটাকে ইলিগাল ঘোষণা করলেন এবং আদালত আরও নির্দেশ দিলেন যে চিটাগাং যে সিনিয়র্স ক্লাব আছে সেটাকে অবিলম্বে তাদের যে মেম্বার্স রেজিস্টার আছে সেটা সংশোধন করতে হবে এবং করে সেইখানে যে পিটিশনার আছেন পিটিশনারের নামটা পুনর্বহাল করতে হবে, সেটা নির্দেশ দিয়েছেন। এবং এই যে সংশোধনের করেছেন ওনারা, সেই সংশোধনের বিষয়টি 15 দিনের মধ্যে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড রেজিস্টার যে আছে, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস আছেন তাকে জানাতে হবে। এবং একটি ইন্টারেস্টিং বিষয় হলো এই মামলাটি আদালত একটি শর্ত জুড়ে দেন
সেটি হচ্ছে যে এই রায়টি কার্যকর করার জন্য এখানে কিন্তু কোম্পানিকে আপনার 50,000 টাকা কিশোরগঞ্জের একটি মসজিদ, যেটাকে টোকাইকান্দি নেওয়াজ আলী বুইয়া জামে মসজিদ বলা হয়, সেটাতে অনুদান হিসেবে দিতে বলা হয়েছে। আসলে এই রায়টি থেকে আমরা কি শিখলাম প্রিয় দর্শক? প্রথমত, সোশ্যাল ক্লাব বা কোম্পানি চাইলেই তাদের গায়ের জোরে বা ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো সদস্যকে বের করে দিতে পারে না। তাদের সিদ্ধান্ত হতে হবে যৌক্তিক এবং সমতার ভিত্তিতে। দ্বিতীয়ত যে বিষয়টা আছে, কোম্পানিজ অ্যাক্টের সেকশন 43 যেটা আছে, সেখানে শুধু শেয়ার হোল্ডারদের জন্য নয়, ক্লাবের সদস্যদের অধিকার রক্ষায়ও কিন্তু একটি শক্তিশালী হাতিয়ার। এখানে লিমিটেড বাই শেয়ার বিষয়টা না, লিমিটেড বাই গ্যারান্টিও যদি থাকে তাহলেও এই সেকশনটা অ্যাপ্লিকেবল হবে। প্রিয় দর্শক, আজকের এই আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে। যারা এই আলোচনা থেকে মনে করেন যে কিছুটা উপকৃত হয়েছেন, তারা নিশ্চয়ই আপনাদের প্রিয়জনদের কাছে বা যারা সংশ্লিষ্ট আছেন এর সাথে এই বিষয়টি তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন, শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি, চলুন আমরা সবাই। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।